ছি, তোর মতো কালো কুৎসিত পরি আমি আর দুটো দেখিনি। তোর জন্য আমি সব সময় অপমান বোধ করি। আমার পরিরাজ্যে তোর মতো একটা কুৎসিত পরি থাকুক সেটা আমি চাই না। তোর এই কালো কুৎসিত চেহারার জন্য আমার পরিরাজ্য কলঙ্কিত হচ্ছে। তাই তুই এক্ষুনি আমার পরিরাজ্য থেকে বেরিয়ে যা। এসব কথা বলে রানী পরি কালো পরীকে পরিরাজ্য থেকে তাড়িয়ে দেয়। আর কালো পরি কাঁদতে কাঁদতে পৃথিবীতে চলে আসে। পৃথিবীতে এসে ফুলপুর নামক একটি গ্রামে আশ্রয় নেয়। বা এই গ্রামটা তো ভারী সুন্দর, একেবারে আমাদের পরিরাজ্যের মতো। না বাবা, আমি আর কোথাও যাচ্ছি না, আমি এই গ্রামেই থাকবো। এরপর থেকে কালো পরি ফুলপুর গ্রামেই থাকতে শুরু করে। ফুলপুর গ্রামে অনেক মানুষের বসবাস ছিল, আর গ্রামের সব মানুষেরা কৃষিকাজ করে তাদের সংসার চালাতো। দেখো কি কাণ্ড, এই অসময়ে আবার আমার লাঙ্গলটা ভেঙে গেল কেন? এখন আমি জমি চাষ করব কিভাবে? এইসব কথা বলে বিনোদ কপাল চাপকাতে থাকে। আর তখনই সেই দিক দিয়ে কালো পরী উড়ে যাচ্ছিল। বিনোদের কথা শুনে কালো পরী নিচে নেমে আসে আর জাদুর কাঠি ঘুরিয়ে বিনোদের লাঙ্গল ঠিক করে দেয়। আরে সি 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 সি, তুমি কে? তুমি কোনো পরী নাকি? কিন্তু আমি তো জানতাম পরীরা অনেক সুন্দর হয়, তুমি আবার এমন কালো কুৎসিত কেন? তুমি আমার লাঙ্গল ভালো করে দিয়েছো, ভালো করেছো, কিন্তু এখনই তুমি এখান থেকে চলে যাও তো, তোমাকে দেখে যে আমার বমি পাচ্ছে। বিনোদের কথা শুনে কালো পরী মন খারাপ করে চলে যায় আর বিনোদ লাঙ্গল দিয়ে জমি চাষ করতে থাকে। এভাবেই কালো পরী যে গ্রামবাসীদের সাহায্য করত, আর বিনিময়ে গ্রামবাসীরা কালো পরীকে কটু কথা শোনাতো। কে কোথায় আছো? বাঁচাও আমার মেয়েকে, বাঁচাও, আমার ফুলি যে কুয়োতে পড়ে গেছে। কে কোথায় আছো? দয়া করে আমার ফুলিকে কুয়ো থেকে তোলো। অভয়ার চিৎকার শুনে গ্রামের কয়েকজন ছুটে আসে, কিন্তু কুয়োর গভীরতা দেখে সবাই থমকে যায়। না বাপু, এই গভীর কুয়ো থেকে তোর মেয়েকে তোলা মুশকিল রে অভয়া। আজই বুঝি তোর মেয়ের শেষ দিন। কি বলছো কি তুমি এসব দিদি? দয়া করে এসব অলক্ষণে কথা বলো না। বলছি কি বিনোদ দাদা, তুমি তো পুরুষ মানুষ, তুমি দয়া করে আমার মেয়েটাকে তোলো কুয়ো থেকে, আমার মেয়েটা যে মরে যাবে। না বৌদি, তুমি আমাকে এসব কথা বলো না। অন্য কোনো কাজ হলে করে দিতাম, কিন্তু এই গভীর কুয়োতে আমি নামতে পারবো না। তুমি তোমার মেয়ের জীবন বাঁচানোর কথা বাদ দাও। বিনোদের কথা শেষ হতে না হতেই কালো পরী সেখানে চলে আসে আর কুয়ো থেকে ফুলিকে তুলে নেয়। ততক্ষণে ফুলি অজ্ঞান হয়ে গেছে, কিন্তু কালো পরী জাদু করে ফুলিকে সুস্থ করে তোলে। যাক বাবা, আর কোনো চিন্তা নেই, তোমার ফুলি এখন সুস্থ আছে অভয়া। কিন্তু এরপর থেকে সাবধানে থেকো আর ফুলিকে আগলে রেখো। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে এসো না তো। আমার মেয়েটাকে কুয়ো থেকে তুলে মনে হয় মাথা কিনে নিয়েছে। যাও তো তুমি, এখন এখান থেকে চলে যাও। আমার ফুলি তোমার এই কালো চেহারা দেখলে খুব ভয় পেয়ে যাবে। যাও। অভয়া কালো পরীকে এভাবে অপমান করে তাড়িয়ে দেয়, আর কালো পরী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। হে উপরওয়ালা, আমার সাথে কেন এমন হচ্ছে? আমি তো এই গ্রামে থাকি, তাই এই গ্রামের সকল মানুষের প্রতি আমার ভালোবাসা চলে এসেছে। তাই তো সবার এত কটু কথা শোনার পরেও সবার বিপদে ঝাঁপিয়ে পড়ি, বিপদ থেকে উদ্ধার করি। তবু এই গ্রামের মানুষরা আমায় কথা শোনাতে ছাড়ে না। কিন্তু আর না, আমি কারো আর কটু কথা শুনবো না। এরপর থেকে কালো পরী প্রতিজ্ঞা করে যে সে আর কারো উপকার করবে না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর হঠাৎই ফুলপুর গ্রামে এক ভয়ঙ্কর রোগ আসে। সেই রোগে আক্রান্ত হয়ে মানুষের শরীরে ফোসকা পড়তে শুরু করে। এসব কি হচ্ছে? আজ তো দেখছি আমার শরীরেও কালো কালো ফোসকা পড়েছে, আমিও তো কালো হয়ে গেছি। হায় হায় রে, আমার এত সৌন্দর্য সব শেষ হয়ে গেল, এবার আমার কি হবে? এভাবে একে একে গ্রামের সবাই কালো কুৎসিত হয়ে যেতে থাকে। আর গ্রামের সবার এমন অবস্থা দেখেও কালো পরী চুপ করে থাকে। হঠাৎ একদিন ফুলি কালো পরীর কাছে যায়। পরী দিদি,
ও পরি দিদি, কি হয়েছে তোমার বলো তো? আমরা সবাই রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছি, কিন্তু সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। তুমি আমাকে দেখো পরি দিদি, আমিও তোমার মতো কালো হয়ে গেছি। তুমি আমায় ভালো করে দাও পরি দিদি। বলি, আমি যে তোকে সাহায্য করতে পারবো না রে, কারণ আমিও যে একই রোগে আক্রান্ত হয়ে কালো হয়ে গেছি। আর এ কারণেই তো আমার পরিরাজ্যে আমার কোনো ঠাঁই হয়নি রে। কি বলছো তুমি সব পরি দিদি? তবে কি আমি আর আগের মতো হতে পারবো না? কিন্তু এই রোগটা হঠাৎ কোথা থেকে এলো এই গ্রামে? এই রোগ হয়তো ফোস্কা রাক্ষসীর বাতাস লেগে হয়েছে। তবে নিশ্চয়ই ফোস্কা রাক্ষসী এই গ্রামের উপর দিয়ে উড়ে গিয়েছিল, তাই এই গ্রামের মানুষদের এই অবস্থা হয়েছে। তবে ফুলি, এই কালো রং থেকে মুক্ত হওয়ার একটা উপায় আছে আমার, আর তা হলো ফোস্কা রাক্ষসীর জাদুর আয়না। আমরা যদি কোনো ক্রমে ফোস্কা রাক্ষসীকে হত্যা করে ওই জাদুর আয়নাটা নিয়ে আসতে পারি, তবেই আমরা সবাই এমন বিশ্রী অবস্থা থেকে মুক্তি পাবো। কি বলছো কি তুমি এসব পরি দিদি? কিন্তু আমরা কি করে ফোস্কা রাক্ষসীকে হত্যা করব? আর ওই ফোস্কা রাক্ষসী বা কোথায় থাকে? ফোস্কা রাক্ষসী দক্ষিণের জঙ্গলে পুরনো গুহাতে থাকে, আর ফোস্কা রাক্ষসী ওর জাদুর আয়নার আলোক রশ্মিতেই মারা যাবে। তবে এ কাজে দুজন দরকার, একজন ফোস্কা রাক্ষসীকে বোকা বানাবে, আর একজন তার মুখের সামনে আয়না ধরবে। কিন্তু আমি তো একা দুজনের কাজ করতে পারবো না, আর রাক্ষসীকে হত্যাও করতে পারবো না। কে বলেছে তুমি একা পরি দিদি? আমি তো আছি। চলো আমরা দুজন মিলে ফোস্কা রাক্ষসীকে হত্যা করব। ফুলির কথা শুনে কালো পরি ভরসা পায়, আর ফুলিকে নিয়ে ফোস্কা রাক্ষসীর গুহার সামনে যায়। আর দুজনে মিলে পরিকল্পনা করে ফোস্কা রাক্ষসীর গুহার ভেতরে ঢোকে। আরে তোরা দুজন কে? আমার গুহায় ঢোকার সাহস কি করে হলো তোদের? তোরা কি আমার খাবার হতে এসেছিস? না গো রাক্ষসী দিদা, আমি তো তোমার শরীরের ফোস্কা দূর করে দিতে এসেছি। এই যে সাবানটা দেখছো না, এই সাবানটা তোমার শরীরে মাখলে তোমার ফোস্কা দূর হয়ে যাবে, আর তুমি সুন্দরী হয়ে যাবে। ও মা, তুই সত্যি বলছিস? তবে দে দে, তাড়াতাড়ি সাবানটা আমার গায়ে মাখিয়ে দে। এরপর ফুলি ফোস্কা রাক্ষসীর গায়ে সাবান মাখিয়ে দিতে শুরু করে, আর সেই সুযোগে কালো পরি রাক্ষসীর জাদুর আয়নাটা নেয় আর রাক্ষসীর মুখের সামনে ধরে। তখনই আয়না থেকে আলোক রশ্মি বের হয়ে রাক্ষসীর শরীরে পড়ে, আর রাক্ষসী ভস্ম হয়ে যায়। আর কালো পরি আর ফুলি একে একে আয়নায় মুখ দেখে ভালো হয়ে যায়। আর সেই আয়না নিয়ে গ্রামে ফিরে আসে। গ্রামের সকলে একে একে আয়নায় মুখ দেখে আবারও আগের রূপে ফিরে আসে। তুমি আমাকে ক্ষমা করে দাও পরি, তোমার কালো কুৎসিত চেহারার জন্য আমরা তোমাকে কত কথা শুনিয়েছি, আর তোমার কারণেই আমরা আজ এই কুৎসিত চেহারা থেকে মুক্তি পেলাম। দয়া করে তুমি আমাদের গ্রামের সবাইকে ক্ষমা করে দাও, আর আমাদের বিপদ আপদের সঙ্গী হয়ে আমাদের সাথে এই গ্রামেই থেকে যাও পরি। এরপর পরি সবাইকে ক্ষমা করে দেয়, আর আগের মতো সবার বিপদে আপদের সঙ্গী হয়ে গ্রামেই থেকে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। হ্যাঁ গো, বলছি মুখটা অমন বাংলার পাস করে রেখেছো কেন? কি হয়েছে তোমার? আবার কোথায় বোকা হয়ে এলে শুনি একটু। সে কথা আর বলো না গিন্নি, মহাজন যা শুরু করেছে তাতে মনে হয় আমাকে না খেয়েই মরতে হবে। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে একটু খুলে বলো তো। কি আর বলবো গিন্নি, তুমি জানোই আমরা এত গরিব,
যে ফসল রোপণ করার সময় বীজ কেনার টাকাও থাকে না, তখন তো মহাজনের কাছ থেকে বীজ নিয়ে ফসল চাষ করি, আর বীজ দেওয়ার বিনিময়ে অর্ধেক ফসল নিয়ে নেয়। আর এভাবে মহাজনকে ফসল দিতে দিতে আমি নাজেহাল হয়ে পড়েছি। আর মহাজনকে ঠিকভাবে ফসল দেওয়ার পর আমি তো ঠিকভাবে সংসার চালাতেই পারতাম না, তাই মহাজনের কাছে জমি বন্ধক দিয়ে এতদিন সংসার চালিয়েছি। আর এভাবে জমি বন্ধক দিতে দিতে আমার তো শুধু আর একটা জমি আছে। হ্যাঁ, এটা তুমি কি বলছো? তবে এবার আমাদের কি হবে গো? এসব কথা বলে গীতালি থমকে যায়। গীতালি রূপপুর গ্রামে তার স্বামী রমেশের সাথে থাকতো। রমেশ একজন কৃষক ছিল। রমেশ চাষাবাদ করে তার সংসার চালাতো। কি গো, ফসল তুলেছি সেই কতদিন আগে, আর এখনো তো ফসল রোপণ করলাম না। এভাবে কি জমিটা ফেলে রাখবে? তা বলছি, চাষাবাদ না করলে তো আমরা না খেয়ে মরে যাব। গিন্নি, জমি চাষ করতে গেলে তো আবার আমাকে মহাজনের কাছে যেতে হবে, আর তখন মহাজন আবারও সুযোগ নেবে। তা তো বুঝলাম, কিন্তু তাই বলে তো আর আমরা চাষাবাদ ছেড়ে দিতে পারি না। তা বলছি কি, তুমি মহাজনের কাছে যাও, আর মহাজনকে একটু বুঝিয়ে বলে কিছু বীজ নিয়ে এসো। গীতালির কথা মতো রমেশ মহাজনের কাছে যায় আর মহাজনকে তার অবস্থার কথা খুলে বলে। সবই তো বুঝলাম রমেশ, তবে তুই মনে হয় আর আগের মতো নিয়মে বীজ নিতে চাচ্ছিস না। ঠিক আছে, তাতে আমার কোনো অসুবিধা নেই। আজ আমি তোকে অন্য নিয়মে বীজ দেব, তবে এবারে চুক্তিটাও অন্য রকম হবে। তবে আমরা এবার চুক্তিপত্র কাগজে কলমে করব। আমি কিছু বীজ দিচ্ছি, এই বীজ থেকে যে ফসল হবে সেই ফসলের ডাল আমি নেব, আর পাতা তুই নিবি। যদি এমন শর্তে রাজি থাকিস তাহলে এই কাগজে টিপসই দে। মহাজন দাদা, তোমার এই সত্যি আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কি বীজ দিলে সেটা তো দেখতে দাও। অত দেখা দেখির সময় নেই। ইচ্ছে হলে টিপসই দিয়ে বীজ নিয়ে যা, নয়তো আমি সব বীজ অন্য কাউকে দিয়ে দেব। মহাজনের কথায় নিরুপায় হয়ে রমেশ কাগজে টিপসই দেয় আর তারপর বীজ দেখার জন্য পোটলা খোলে। আর তখনই রমেশের চোখ কপালে ওঠার মতো অবস্থা। এসব কি মহাজন দাদা? এসব তো আখ ডাল। তবে কি আমায় আখ চাষ করতে হবে? আর আখ চাষ করার পর যদি ডালগুলো আপনি নেন তাহলে তো সব আখ আপনার। তবে আর পাতা দিয়ে আমি কি করব? আমার তো কিছুই থাকবে না। না না, আপনার সত্য মতে আমি কিছুতেই জমিতে আখ চাষ করতে পারবো না। আখ চাষ না করলে তো তোর জমিটা আমাকে দিতে হবে, কারণ এই কাগজে লেখা আছে তুই টিপসই দেওয়ার পর যদি জমিতে চাষ করতে না চাস তবে তোর জমিটা আমায় দিতে হবে। এখন তুই নিজে ঠিক কর, তুই কি করবি? তুই কি জমিটা চিরদিনের জন্য আমাকে দিয়ে দিবি, নাকি ফসল চাষ করে ফসল আমাকে দিবি? মহাজনের কথা শুনে রমেশ বিপাকে পড়ে যায়। এরপর নিরুপায় হয়ে রমেশ আখের ডালগুলো নিয়ে জমিতে যায় আর জমি তৈরি করে আখের ডাল রোপণ করে। আর ততক্ষণে সন্ধে হয়ে গেছে। হায় ঈশ্বর, আমি কি করব? মহাজনের ছলনার শিকার হয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি। আর এবার যদি আমি বাড়ি ফিরে যাই তবে তো গিন্নি আমাকে হাজারটা প্রশ্ন করবে। আর এসব ছলনার কথা যদি গিন্নি একবার জানতে পারে তবে তো আর রক্ষে নেই। তাই আমি আর বাড়িতে ফিরবো না। কি কাণ্ড দেখো, সেই যে সকালে মানুষটাকে মহাজনের কাছে পাঠালাম, এখন অবধি সে তো বাড়িতেই ফিরলো না। রাত হয়ে গেল। তবে কি উনি জমিতে কাজ করছে তাই বলে এত রাত অবধি কাজ করবে? এখন তো আমি আবার জমিতেও যেতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। আমি যে এখন কি করি? এইসব চিন্তায় গীতালি ছটফট করতে থাকে। এদিকে ক্লান্ত রমেশ কাঁদতে কাঁদতে জমির পাশেই ঘুমিয়ে পড়ে। আর এভাবে সেই রাতটা কেটে যায়। আর পরের দিন সকালে সূর্য উঠতে না উঠতে গীতালি রমেশকে খুঁজতে খুঁজতে জমিতে চলে আসে আর রমেশকে জমির পাশেও পেয়ে যায়। হ্যাঁ গো, শুনছো? বলছি ওঠো তাড়াতাড়ি, দেখো না কি কাণ্ড হয়েছে। কি গো, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? আজ আর আলসামি করো না গো, তাড়াতাড়ি ওঠো। কি গো? গীতালির এমন চিৎকার শুনে রমেশের ঘুম ভেঙে যায় আর চোখ খুলে রমেশ ভীষণ অবাক হয়। এ কি কাণ্ড! আমি তো কাল আখের বীজ রোপণ করলাম, তবে আখের গাছ না হয়ে মেহেদি গাছ হলো কিভাবে? আর এসব মেহেদি গাছে তো দেখছি সোনার মেহেদি ধরে আছে।
আমিও তো কিচ্ছুটি বুঝতে পারছি না গো। কিন্তু তুমি আখের ডাল রোপণ করেছিলে, তার মানেটা কি? কাল মহাজন তোমাকে আখের বীজ দিয়েছিল নাকি? হ্যাঁ। এরপর রমেশ মহাজনের দেওয়া নতুন চুক্তিপত্রর ব্যাপারে সব কথা খুলে বলে। কি বলছো কি তুমি? এবার তো তাহলে আমাদের কপাল খুলে গেছে। মহাজন তার নিজের ফাঁদে সে নিজেই এবার ফাঁসবে। ভালো করে খেয়াল করে দেখো, পুরো মেহেদি গাছটা স্বাভাবিক, ডালগুলোও স্বাভাবিক গাছের মতো, কিন্তু দেখো মেহেদি পাতাগুলো সোনার। আর মহাজন তো মতো ডাল পাবে, আর আমরা পাবো মেহেদি পাতাগুলো। গীতালির কথা শুনে রমেশও বেশ খুশি হয়। আর তখনই মহাজন সেখানে আসে জমি দেখতে। সে কি রমেশ, তুই আমার সাথে এইভাবে বেইমানি করলি? আমি তো তোকে আখ চাষ করতে দিয়েছিলাম, কিন্তু তুই মেহেদি চাষ করেছিস কেন? তাও আবার স্বাভাবিক ডালে সোনার মেহেদি। চুক্তি অনুযায়ী তো তুই মেহেদি পাতা পাবি। তাহলে এবার আমার কি হবে রে? আমি যে তোর এই জমিটা নেওয়ার ফায়দা করছিলাম, তা তো দেখছি উল্টো হয়ে গেল। ঠিকই আছে মহাজন, এতদিন আপনি আমাদের ঠকিয়েছিলেন, এবার নিজেই একটু ঠকুন। আর শুনুন, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ওই চুক্তিপত্র আমরা গ্রামবাসীদের দেখাবো আর বিচার বসাবো, আর আপনার মুখোশটাও একদম টেনে খুলে দেব, এই আমি বলে দিলাম। না না, তার আর দরকার নেই, কিন্তু এসব সোনার মেহেদি পাতা কোথা থেকে এলো? আমি তো তাই ভাব। মহাজনের কথা শেষ হতে না হতে সেখানে একটা পরী প্রকট হয়, আর সেই পরীটি ছিল গর্ভবতী। অবাক হইও না, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলে এই গ্রামের ঠিক উপরে আমার রাজ্য, আর এই জমির উপরে আছে আমার জাদুর মেহেদি গাছ। গত রাতে পরিরাজ্যে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, আর সেই ঝড়েই জাদুই গাছের মেহেদি এই জমিতে পড়েছিল, আর সেই কারণেই এই জমির আখ গাছ সব মেহেদি গাছে পরিণত হয়েছে, আর গাছের সব মেহেদি পাতা সোনার মেহেদি পাতাতে পরিণত হয়েছে। আমি পরিরাজ্যে বসে তোমাদের সব কথা শুনেছি, তাই তোমাদের সব কৌতূহল দূর করতে এই গর্ভবতী অবস্থায় এখানে চলে এলাম। এরপর পরী চলে যায়, আর মহাজন রাগে ফুঁসতে থাকে। দেখলে তো মহাজন দাদা, সব হয়েছে গর্ভবতী পরী মেহেদি গাছের জোরে। তবে তুমি এবার দাঁড়িয়ে দেখো, আমরা সোনার মেহেদিগুলো তুলে নিয়ে যাই। এরপর তারা মেহেদি পাতাগুলো তুলে নিয়ে যায়, আর সোনার মেহেদি পাতা বিক্রি করে তারা সুখে শান্তিতে বসবাস করে। বন্ধুরা, আমাদের আজকের গল্প ঘুমন্ত পরীকন্যা। মা, ও মা, তুমি কি আমার কথা শুনবি না নাকি বলো তো? সে কবে থেকে আমি তোমায় বলছি আমাকে একটা ঘুড়ি কিনে দাও, ঘুড়ি কিনে দাও, কিন্তু তুমি তো আমাকে ঘুড়ি কিনে দিচ্ছই না। আমাকে একটা ঘুড়ি কিনে দাও না মা। আহা দীপা, বায়না করিস না তো। তুই একটা মেয়ে মানুষ হয়ে কেন ঘুড়ি উড়াতে চাস বলতো? ঘুড়ি দিয়ে তো ছেলেরা খেলে, তুই কেন ঘুড়ি দিয়ে খেলবি রে মা? মা, ও মা, তুমি সব সময় ছেলে মেয়ে বলে বিভেদ করো না তো। আমি মেয়ে বলে কেন ঘুড়ি উড়াতে পারবো না? হ্যাঁ, আমি কিচ্ছু শুনতে চাই না মা। এখন তুমি আমাকে বলো তো, তুমি ঘুড়ি কিনে দেবে কি না? আহা দীপা, এখন আর কথা বাড়াস না তো। দেখতে পাচ্ছিস না আমি কাজ করছি? আর যদি আমি কাঁথাটা না সেলাই করতে পারি, তবে যে আমি মুশকিলে পড়ে যাব। কাল যে মোড়লের গিন্নি কাঁথা নিতে আসবে, কাল যদি আমি তাকে কাঁথাটা না দিতে পারি, তাহলে তো মোড়ল গিন্নি ভীষণ রাগ করবে রে। ও মা, তুমি মোড়লের গিন্নির কাঁথা সেলাই করছো? তবে তো তুমি বেশ কিছু টাকা পাবে। তাহলে ওই টাকা দিয়ে তুমি আমায় একটা ঘুড়ি কিনে দিও মা, প্লিজ। সে পরে দেখা যাবে, তুই এখন যা তো, নদীর ঘাটে গিয়ে জল নিয়ে আয়। ঘরে যে এক ফোঁটা জলও নেই। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি শুধু আমায় ঘুড়িটা কিনে দিও। আজ তো আমি বেশ কিছু টাকা পেলাম। সে কবে থেকেই তো ঘরে কোনো খাবার টাবার নেই, আর ভালো বাজারও নেই। আজ আমি এই টাকা দিয়ে বাজার করে আনবো। মা, ও মা, এই নাও মা বাজার
বাজারের ব্যাগ। আর শোনো শোনো, বাজার থেকে ফেরার পথে কিন্তু অবশ্যই আমার জন্য ঘুড়ি কিনে নিয়ে আসবে, এই বলে দিলাম। আজ তো মায়ের কাছে বেশ কিছু টাকা আছে, মা নিশ্চয়ই আমার জন্য একটা ঘুড়ি কিনে আনবে। খেলা করা শেষ হলে আমি নিশ্চয়ই ঘুড়ি দেখতে পারবো। এই রে নেই, মেয়েটা আমার কিনা বাড়িতেই নেই। ওকে বাড়িতে রেখে তো আমি বাজারে গিয়েছিলাম, আর এসেই দেখি মেয়েটা আমার হাওয়া হয়ে গেছে। আমি এই মেয়েটাকে নিয়ে যে আর পারি না বাপু, একটা মুহূর্ত যদি বাড়িতে থাকে। এই তো মা, আমি চলে এসেছি। আমি তো একটু আগে খেলতে গেলাম। আর অমনি কিনা তুমি চিৎকার চেঁচামেচি শুরু করেছো। এইসব থাক এখন। বলছি কি মা, তুমি আমার জন্য ঘুড়ি আনোনি? না রে দীপা, বাজার করার পর আর একটা টাকাও যে আমার হাতে ছিল না, আর তাই তো তোর জন্য আমি ঘুড়ি কিনে আনতে পারিনি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। তুমি ইচ্ছে করে ঘুড়ি আনোনি। আমি আমি সবটা বুঝতে পারছি মা, আমি সবটা বুঝে গেছি। আর নয়, আর আমি এ বাড়িতে থাকবো না। আমার আবদারের কোনো মূল্যই তোমার কাছে নেই মা। ভুল বুঝিস না মা, আমি তো তোকে ভালোবাসি। দাঁড়া মা দাঁড়া, যাস না, যাস না বাছা, যাস না। না, এই মেয়েটা যে আমার একটা কথাও শোনে না। ভুল বুঝে গেল তো, যাক, সন্ধ্যা হলেই মেয়েটা আবার ঠিক আমার কাছে ফিরে আসবে। সত্যি মা আমার একটু ভালোবাসে না, আমার আবদার গুলো পূরণ করলো না তো করলোই না। আমি যে বাড়ি ছেড়ে চলে এলাম, আমাকে মা আর ফিরিয়েও নিয়ে গেল না। আমার মায়ে আমার একটুও ভালোবাসে না। তবে আমি আর আমার এই জীবন রেখে কি করব? আজ আমি এই নদীতে লাফ দিয়ে মরবো, আত্মহত্যা করবো। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো, এখনো কিনা দীপা বাড়িতে ফিরলো না। আজ তো আবার পূর্ণ চাঁদ চতুর্দশী। দীর্ঘ 7 বছর পর যে আজকে রাত এলো। এই রাতে যে আমার দীপার অনেক পরিবর্তন হবে। হায় ঈশ্বর, এবার আমি কি করব? এভাবে তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। দীপাকে যে খুঁজে বের করতেই হবে। বন্ধুরা, দীপার মা তো দীপাকে খুঁজতেই গেল। ততক্ষণে তোমরা বলো 20 যোগ 20 সমান সমান কত হয়? উত্তরটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আজ তো পূর্ণ চাঁদ চতুর্দশী। আজ তো পুরো পৃথিবী চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে। যাই যাই, নদীর পাড়ে গিয়ে চাঁদের আলোয় বসে থাকি। জলপুরি, জলপুরি, ও জলপুরি, এই তো আপনি এখানে। আমি তো আপনাকেই খুঁজছিলাম জানেন। চলুন জলপরি চলুন, আমাদের জলরাজ্যের বাইরে একটা ঘুমন্ত পরিকন্যা এসেছে, তাড়াতাড়ি চলুন। সে কি রে, তাই নাকি? তবে চল তো, কোথায় সে ঘুমন্ত পরিকন্যা? আরে আরে, আসলেই তো পরিকন্যা। তবে পরিকন্যা তো ঘুমন্ত পরিকন্যা নয়। এই পরিকন্যা তো মনে হয় অজ্ঞান হয়ে পড়ে গেছে। এক্ষুনি এই পরিকন্যাকে নিয়ে আমাদের জলের উপর যেতে হবে, আর পরিকন্যার জ্ঞান ফেরাতে হবে। হায় ঈশ্বর, এবার আমি কি করব ঈশ্বর? আমি এত খোঁজাখুঁজির পরেও যে আমার মেয়ে দীপাকে খুঁজে পাচ্ছি না ঈশ্বর। হায় ঈশ্বর, আমি কত কষ্ট করে দীপাকে ছোট থেকে বড় করে তুললাম, আর শেষমেশ কিনা আমি দীপাকে হারিয়ে ফেললাম। এবার এবার আমি পরিমাতাকে কি জবাব দেব ঈশ্বর? আজ তুমি আমাকে কি জবাব দেবে বিমলা? আজ তো শেষ দিন, তোমার দায়িত্ব শেষ। আজ তো আমি আমার পরিকন্যা দীপাকে নিয়ে যাব। কিন্তু বিমলা, তুমি এখানে কেন? আমি তো তোমাকে তোমার বাড়িতেই খুঁজে এলাম, আর আমার মেয়ে দীপাই বা কোথায়? সর্বনাশ হয়ে গেছে পরিমাতা, আমি বুঝি দীপাকে হারিয়ে ফেলেছি। কি? আমার মেয়ে কোথায় আছে? আজ আমার মেয়ে এত বড় একটা ঝুঁকিতে আছে, অথচ তুমি কিনা আজকেই আমার মেয়েটাকে আগলে রাখতে পারলে না। না জানি আমার মেয়েটা কোথায় আছে, আমাকে এক্ষুনি আমার মেয়ের অবস্থান জানতে হবে। পেয়েছি, আমি আমার মেয়ের সন্ধান খুঁজে পেয়েছি। এক্ষুনি আমাকে আমার মেয়ের কাছে যেতে হবে। এই তো আমার মেয়ে, কিন্তু আমার মেয়ের জ্ঞান এখনো ফিরছে না কেন? সে কি, তোমার মেয়ে আবার জলের তলায় কি করে গেল? সে আর বলো না জলপরি, আমার মেয়ে অভিশাপের কারণে মানুষ হয়ে গিয়েছিল,
আর আমার মেয়ের অভিশাপ কাটানোর জন্য মানুষের সমাজে রাখতে হতো। যখন আমি মানুষের সমাজে আমার দীপাকে রাখতে আসি, তখন আমি বিমলাকে অন্ধ অবস্থায় পাই। আর বিমলার চোখের আলো ফিরিয়ে দিয়ে আমি আমার মেয়ের দায়িত্ব বিমলাকেই দেই। কিন্তু বিমলা আমার সন্তানকে আগলে রাখতে পারেনি, আর তাই তো আমার পরিকন্যা নদীতে লাফ দেয়। আর এমন একটা দিনে লাফ দেয় যেদিন ওর অভিশাপ কেটে গিয়ে ও ওর শক্তি ফিরে পাবে আর ডানা গজিয়ে পরিকন্যা হবে। আর আজ সেটাই হলো। দীপা জলের তলায় নিজের রূপ বদলালো, কিন্তু দীপার জ্ঞান ফিরছে না কেন? ঘাবড়িও না পরিমাতা, আমি তোমার মেয়ের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করছি। দীপা, মা আমার, এই তো তোর জ্ঞান ফিরেছে। আর এক মুহূর্ত দেরি নয় মা, আমি তোকে নিয়ে আমার পরিরাজ্যে ফিরে যাব। আর বিমলা, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারোনি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পুনরায় এমন অন্ধ হয়ে যাবে। চল মা চল, আমি পরিরাজ্যে গিয়ে তোকে সবটা খুলে বলবো। এরপর পরিমাতা দীপা আর পরীকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে পরিমাতা তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর জলপরীও চলে যায়। আর পরিমাতার অভিশাপে সত্যি সত্যি বিমলা অন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে রোজ রোজ এমন সুন্দর সুন্দর গল্প আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। দেখা হবে পরের কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।